ছোট বাচ্চাটারে মারলি কেমনে? হ্যাঁ, এটি গত 11 ডিসেম্বরের ঘটনা। রাজধানীর মোহাম্মদপুরে এক বাসায় 8 ডিসেম্বর মা মেয়েকে হত্যা করে এক গৃহকর্মী। তার নাম আয়েশা। তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করার পর 11 ডিসেম্বর হাজির করেছিল গণমাধ্যমের সামনে। এই ঘটনার 2 মাস 8 দিন পর রাজধানীর উত্তরায় আরেক গৃহকর্মীর হাতে মৃত্যু হলো আয়েশা আক্তার নামের এক গৃহকর্ত্রীর। এবারের গৃহকর্মীর নাম বিলকিস। মোহাম্মদপুরের ঘটনায় বাসায় কাজ শুরু করার 4 দিনের মাথায় হত্যাকাণ্ড ঘটিয়েছিল আয়েশা। আর উত্তরার ঘটনায় কাজ শুরু করার 2 দিন পরেই গৃহকর্মীর চেতনানাশকে মৃত্যু হলো 62 বছর বয়সী আয়েশা আক্তারের। পরপর এমন ঘটনায় খোদ পুলিশই বলছে আরো সতর্ক হওয়ার সময় এসেছে। উত্তরার ঘটনা কিভাবে ঘটলো? এটা কি হঠাৎ কোনো হত্যাকাণ্ড, নাকি আশেপাশে খুনিরা ঘুরে বেড়াচ্ছে ভিন্ন ভিন্ন ছদ্মবেশে? আমি মঞ্জুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। প্রথমেই সিসি ক্যামেরার ফুটেজে এক নারীকে দেখুন। সে গৃহকর্মী হিসেবে কাজ করে। কি নাম? আমরা পরে তার নাম উদ্ঘাটন করতে পেরেছি। তার নাম বিলকিস। গৃহকর্মী নিয়োগের সময় তার নাম ভুল অথবা মিথ্যা দিয়েছে। বাড়ির কেয়ারটেকারের কাছে বলেছে মমতাজ, এবং ওই বাসায় ভিকটিমের পরিবারে সে তার নাম বলেছে মারুফা। তার আরো কিছু নাম আছে, সেগুলো আমরা একটু পরেই জানতে পারবো। ভিন্ন ভিন্ন নামের এই নারী গত 14 ফেব্রুয়ারি উত্তরার 7 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বাসায় কাজ নেয়। তারপর 17 ফেব্রুয়ারি ওই বাসায় কাজ করতে ঢুকে গৃহকর্তা আনোয়ার হোসেন এবং গৃহকর্ত্রী আয়েশা আক্তারকে পানির সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ায়। 17 তারিখের যে ঘটনাটা, তার 2 দিন আগে ওই পরিবারে এই গৃহকর্মীর নিয়োগ হয়। 14 তারিখে নিয়োগের পরের দিনই গৃহের যে ছোট ছেলে, তার স্ত্রী সহ সে তার শ্বশুরবাড়িতে চলে যায়। বাড়িতে থাকে শুধুমাত্র ভিকটিম আয়েশা আক্তার, যিনি মৃত্যুবরণ করেছেন, এবং তার স্বামী আনোয়ার হোসেন। এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিল বিলকিস বা মমতাজ বা মারুফা। এবং এই সুযোগকে কাজে লাগিয়ে গৃহকর্মী গুরুতর চেতনানাশক মেডিসিন ব্যবহার করে বাসা থেকে স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে যায় এবং সে গা ঢাকা দেয়। দেখুন ঘটনার শেষে হাতে পলিথিনের ব্যাগ নিয়ে কিভাবে হেঁটে যাচ্ছে সে। সিসি ক্যামেরায় মাধ্যমে জানা যায় যে, দেখতে পাওয়া যায় যে মেয়েটা ঢুকেছে ওখানে 8:56 সকাল, এবং বের হয়েছে 2:30 দিকে। বেরোনোর সময় হাতে একটা পলিথিন ছিল, কিন্তু তার স্পষ্ট কোনো ভালো ছবিও ছিল না পরিবারের কাছে। তখনও পরিবারের লোকজন কেউ জানে না আয়েশা আক্তার আর আনোয়ার হোসেনের কি অবস্থা। সেদিন সন্ধ্যায় বড় ছেলে জাকারিয়া হোসেন ফোন করেন বাবা আনোয়ার হোসেনকে। সন্ধ্যা নাগাদ পরিবারের বড় ছেলে সে বাবাকে ফোন দেয়, কিন্তু বাবা ভালোভাবে কথা বলতে না পারায় সে দ্রুত বাসায় চলে আসে। বাসায় এসে তার মাকে অত্যন্ত নিথর অবস্থায় দেখতে পান এবং বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। হসপিটালে নেওয়ার পরে হসপিটাল কর্তৃপক্ষ তার মা আয়েশা আক্তার নিহত বলে জানান। তার বাবা আনোয়ার হোসেনকে আইসিইউতে ভর্তি করা হয়। ওই বাসার ভেতর জিনিসপত্র সব এলোমেলো ছিল। অভিযোগে বলা হয়েছে মোট প্রায় 11 ভরি স্বর্ণালঙ্কার ও 1 লাখ টাকা লুট করে নিয়ে গেছে ওই গৃহকর্মী। মামলা হলো থানায়, কিন্তু সব প্রণোদিত হয়ে তদন্তে নামলো পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই। যখন কাজ শুরু করলাম, তদন্ত শুরু করলাম, তখন মূলত এই আসামি বিলকিস সে তার নিজের সঠিক পরিচয় না দেওয়ায়, এবং তার কাছে এনআইডি চাওয়া হয়েছিল, সে বলেছিল যে আমি পরে দিব, এবং তার কোনো ফোন নাম্বার নেই। আলটিমেটলি সে একজন অজ্ঞাত ব্যক্তি, একদমই পুরোপুরি ক্লুলেস একটা পরিস্থিতি। ক্লুলেস অর্থাৎ কোনো সূত্র নেই। তাহলে অপরাধীকে খুঁজে পাওয়া যাবে কিভাবে? আমরা ঢাকা শহরে এই ধরনের বিষয়গুলি, চেতনানাশক ব্যবহার এবং
কর্মী কর্তৃক গৃহ চুরি বা এই ধরনের ঘটনাগুলি আমরা পর্যালোচনা শুরু করি। বিভিন্ন থানার এই ধরনের মামলাগুলো পর্যালোচনা করে কিছু গৃহকর্মী, নারী গৃহকর্মী বিশেষ করে তাদের ছবি এবং ডিটেলস আমরা বের করি। বলা যায় ম্যানুয়াল বা সনাতন পদ্ধতিতেই তদন্ত করতে থাকলো পুলিশ। এভাবে কত দূর এগোনো যাবে? আমরা যখন বিভিন্ন মামলা পর্যালোচনা করে এই সেম ধরনের যে মামলাগুলা ঢাকা সিটিতে, আমরা এই মামলাগুলো পর্যালোচনা করতে গিয়ে অনেকগুলো ছবি আসে। তার ভিতরে সেই ছবিগুলা আমরা বাদীপক্ষকে দেখানোর পরে এক পর্যায়ে কিন্তু ভিকটিমের যে পুত্রবধূ সে চিৎকার করে বলে ওঠে যে এই মেয়েটাই তো আমাদের বাসায় আসছিল, এই মেয়েটাই তো আমাদের বাসায় এসেছিল। তার মানে আগেও সে এমন কাজ করেছে, না হলে পুলিশের খাতায় তার নাম থাকবে কেন? এই গৃহকর্মীর বিরুদ্ধে আরও 5টা সেম ধরনের মামলা রয়েছে বিভিন্ন থানাতে। মামলাগুলো ছিল খিলক্ষেত, শেরেবাংলা নগর, ভাটারা, উত্তরা পশ্চিম এবং হাতিরঝিল থানায়। এই অপরাধের প্যাটার্ন হচ্ছে এইভাবে যে সে অপরাধ ঘটিয়ে বাসা চেঞ্জ করে ফেলে এবং বাসা চেঞ্জ করে ফেলায় তার নতুন বাসা কেউ জানে না। অতীতেও তার 5টা মামলা রয়েছে, যেহেতু বোঝা যাচ্ছে যে আরও ঘটনা সে ঘটিয়েছে। এরপর তদন্তে বেরিয়ে আসে যে তার অস্থায়ী ঠিকানা গাজীপুরে, বাবার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায় আর স্বামীর বাড়ি জামালপুরের মেলান্দহে। শেষ পর্যন্ত গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সে এগুলাকে গৃহকর্ত্রী এবং তার হাজব্যান্ডকে খাইয়েছে এবং আমরা তার ব্যাগের ভিতর থেকে ওই ট্যাবলেটের স্ট্রিপটা পেয়েছি। 50,000 টাকা সে গোল্ড বিক্রি করেছে, সে স্বীকার করেছে। যে দোকানে সে বিক্রি করেছিল তারা অস্বীকার করলো। সেখানকার একজন আসামি আমাদের কাছে গ্রেপ্তার রয়েছে এবং তাকে কোর্টে উপস্থাপন করা হয়েছে। এই পুলিশ কর্মকর্তার কথায় এরই মধ্যে আপনারা জেনেছেন বিলকিস ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে। এবার তার আরো কিছু নাম জেনে নিন। আরও একটা নাম পাওয়া গেছে ছদ্মনাম রোজিনা, কণা, আরেকটা নাম পাওয়া গেছে কণা, নূরজাহান। তার অনেক নাম আছে, বিভিন্ন জায়গায় সে বিভিন্ন নামে নিজেকে ইন্ট্রোডিউস করে। না, এইবারে সে প্রথম অ্যারেস্ট না, এবং সে ঘটনায় আরও মামলা যেহেতু আছে, সে মামলায় হয়তো কোনো ফাঁকফোকর গলে সে বেরিয়ে যায়। এমন ঘটনা নাগরিক জীবনে আতঙ্ক ছড়িয়ে দেয়। একদিকে গৃহকর্মী নিয়োগ দেয় মানুষ প্রয়োজনের জন্যই, অন্যদিকে এ নিয়ে যদি আতঙ্কেই থাকতে হয় তাহলে কি করার আছে? যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন, তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন, পরিচিত নিকটজনদের সম্পর্কে ভেরিফাই করবেন। সবশেষ একটি তথ্য দিয়ে রাখি। 2019 সালের 1 নভেম্বর রাতে রাজধানীর ধানমন্ডিতে জোড়া খুনের ঘটনা ঘটেছিল। গৃহকর্ত্রী আফরোজা বেগম ও গৃহকর্মী দিতিকে গলা কেটে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় অভিযোগ প্রমাণিত হওয়ায় গত 17 ফেব্রুয়ারি সুরভি নামের এক গৃহকর্মীর মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।